জাহিদ আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে একই স্কুলে পড়াশোনা করি। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব, কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও চলতে পারি না। একসাথে স্কুলে যাওয়া, একসাথে প্রাইভেট পড়তে যাওয়া, আমাদের এমন বন্ধুত্ব দেখে সকলেই প্রশংসা করত। যখন কেউ আমাদের একা দেখত তখন বলতো, কিরে মানিক জোর, আজ তোর সাথের জন কোথায়? তোরা তো একসাথে থাকো সব সময়, আজ আরেকটারে দেখছি না যে। আমাদের বন্ধুত্বটা ছিল এমনই। জাহিদ আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করত। ওদের বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে। আমার রাত জেগে পড়াশোনা করার অভ্যাস ছিল, আর আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে জাহিদকে আমার সাথে রাখতাম। পড়াশোনায় ওকে সাহায্য করতাম। যখন কোথাও ওর বুঝতে সমস্যা হতো আমি ওকে বুঝিয়ে দিতাম। জাহিদ স্কুল করে দিনের বাকিটার সময় নিজের বাড়িতেই থাকতো। ওরা ছিল গেরস্থ পরিবার, খেতে চাষাবাদ করত, তাই দিনের বেশিরভাগ সময় কাজ করত বাবার সাথে। আর সন্ধ্যের আগে আমাদের বাড়িতে চলে আসতো আর আমার সাথে পড়াশোনা করত। আমার মা জাহিদকে নিজের ছেলের মতোই দেখত। মা ছিলেন আমাদের পড়াশোনার প্রতি অনেক আগ্রহী। আমরা যতক্ষণ পড়াশোনা শেষ না করতাম মা ঘুমাতেন না, আমাদের পড়ার টেবিলের পাশে বসে থাকতেন। তখন আমরা ক্লাস 10-এ পড়ি। পড়াশোনার চাপটাও একটু বেশি, সামনে এসএসসি পরীক্ষা। আমি সন্ধে লাগার সাথে সাথে পড়তে বসলাম, কিন্তু আজকে জাহিদের আসার কোনো খবর নেই। তাই আমি জাহিদের বাবার নম্বরে কল দিলাম, কারণ জাহিদের মোবাইল ছিল না। আসসালামু আলাইকুম কাকা, জাহিদ কোথায়? আজকে কি আসবে না? ও তো এইমাত্র বের হলো বাসা থেকে। আজকে বাড়িতে অনেক কাজ ছিল, তাই একটু দেরি হলো যেতে। জাহিদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। সরু কাঁচা রাস্তা, রাস্তার দুপাশে ফসলি ক্ষেত। এই রাস্তার পাশেই আছে বিশাল কলা বাগান, তার একটু পরেই বিশাল বাঁশঝাড়। বাঁশঝাড়ের ওখানে গোরস্থান। ওই জায়গাটা নিয়ে লোকমুখে অনেক ভয়ঙ্কর কথা প্রচলিত ছিল, এই জন্য রাতে খুব একটা কেউ যাওয়া আসা করতো না এই রাস্তা দিয়ে। এখানে মাঝে মধ্যেই অনেকে আগুনের গোলা হাওয়ায় ভাসতে দেখেছে, কিন্তু কোথা থেকে এই আগুন আসতো তার কখনো কেউ হদিস করতে পারেনি। জাহিদ বরাবরই ভূতপ্রেতের প্রতি বিশ্বাসী ছিল, আর অনেক ভীতু প্রকৃতির ছিল। ওর গলায় সবসময় 10-20টা তাবিজ ঝুলতে দেখা যেত, যা নিয়ে আমি প্রায় মজা করতাম। জাহিদদের বিশ্বাস ছিল গলায় তাবিজ থাকলে কোনো ভূত প্রেত তার ক্ষতি করতে পারবে না। আমি কখনো ভূতে বিশ্বাসী ছিলাম না, তাই এটা নিয়ে অনেক মজা করতাম সব সময়। রাত 8টা বেজে যায়, কিন্তু জাহিদের আসার কোনো খবর নেই। তাই আমি বেরিয়ে পড়লাম ওকে এগিয়ে নিয়ে আসতে। হাঁটতে থাকি, কিন্তু সামনে কোথাও দেখি না। ভাবলাম আরেকটু এগিয়ে যাই। এখন আমি সেই রাস্তার মাথায় চলে আসলাম। সামনে যেদিকে চোখ যায় শুধু অন্ধকার। জাহিদ কোথায়? কেউ নেই। হঠাৎ খেয়াল করলাম কেউ যেন জোরে চিৎকার করে উঠল। সামনে দেখলাম কেউ একজন পাগলের মতো দৌড়ে আসছে, আর একটু সামনে আসতেই দেখলাম ওটা জাহিদ। কিরে, এভাবে দৌড়ে আসছিস কেন? কি হয়েছে? জাহিদ কোনো কথা বলতে পারছে না, ভয়ার্ত চোখে হাঁপাতে লাগলো। শরীরের লোমগুলা এক একটা দাঁড়িয়ে সূচের আকার ধারণ করেছে, এমন অবস্থা। বুঝলাম ভয় পেয়েছে। তারপর আমরা বাসায় চলে আসি। জাহিদের স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে, তারপর পুরো ঘটনাটি আমাদের বলে। আমি যখন কলা বাগানের কাছে আসি হঠাৎ আমার ভয় লাগতে শুরু করে। আমি জানতাম ওই জায়গাটা ভালো না। আগেও অনেক ভয় পাইছি, এটা মনে হতেই আমার ভয় বেড়ে গেল। হঠাৎ দেখতে পাই একটা লাল আগুনের গোলা ধান ক্ষেতের ওপাশ থেকে কলা বাগানের দিকে আসছে। প্রথমে অস্পষ্ট ছিল, যতই সামনে আসতে থাকি ততই স্পষ্ট হতে থাকে। এটা যেন আমার দিকেই ছুটে আসছিল। তারপর আমি চিৎকার দিয়ে দৌড় দিই, এক দৌড় দিয়ে চলে আসি। এসে দেখি তুই দাঁড়িয়ে আছিস। ধুর, কি দেখতে কি দেখেছিস, আর ওইটা নিয়ে ভয় পাচ্ছিস শুধু শুধু। তুই আসলেই ভীতু। এখনকার যুগে একমাত্র তুই ভূতে বিশ্বাস করিস। আমি কথাটা হেসে উড়িয়ে দিলিও
বেচারার মুখটা মলিন হয়ে রইল। সেদিনে ভয় পাওয়ার পর থেকে জাহিদ আমাদের বাড়িতে সন্ধ্যের আগেই আসতো। আমরা দুজনে মনোযোগ দিয়ে পড়তাম, ভালোই কাটছিল আমাদের দিন। এদিকে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। এটা দেখে জাহিদের অনেক টেনশন বেড়ে যায়। আর 15 দিন পর পরীক্ষা। আমি ওকে সান্ত্বনা দিলাম, তুই পাশ করবি, আমরা কয়টা দিন আরো ভালো করে পড়ব, তোর সমস্যাগুলো আমি বুঝিয়ে দেব, টেনশন করিস না। তোর মতো বন্ধু পেয়ে সত্যিই আমি ধন্য রে। এখন থেকে আমি ওর বাড়িতে যেতাম, কারণ তখন ধান কাটার মৌসুম ছিল। দিনের বেলা কাজ শেষ করে ওর বাড়ি ফিরতে সন্ধে হয়ে যেত। আমি গিয়ে প্রায় ওকে নিয়ে আসতাম আমাদের বাড়িতে। আজ আমি কিছু কাজে ব্যস্ত হয়ে যাই, তাই রাতে পড়তে বসা হয়নি। জাহিদের কথাও খেয়াল নেই। হঠাৎ ওর কথা মনে পড়তে খেয়াল হলো আজকে জাহিদ আমাদের বাড়িতে আসেনি। ভাবলাম হয়তো আজকে পরিবারকে সময় দিচ্ছে বা কোনো কাজে আটকে গেছে। পরের দিনও কোনো খবর নেই জাহিদের। আজকে প্রাইভেটেও আসেনি, এমনটা তো কখনো করে না। তার উপর সামনে পরীক্ষা, এই সময় প্রাইভেটে আসেনি। ভাবলাম ওদের বাড়িতে যাব বিকেলে। বিকালে হাঁটতে হাঁটতে ওদের বাড়িতে চলে গেলাম। দেখলাম বাড়িটা শুনশান। বাড়িতে কাউকে দেখতে পেলাম না। জাহিদ বলে ডাক দিতেই ঘরের ভেতর থেকে জাহিদ বেরিয়ে আসলো। কিন্তু একই অবস্থা জাহিদের। শরীরের অবস্থা একদিনে এমন অধপতন, রোগা, আর বুকের হাড় যেন বের হয়ে আছে এমন অবস্থা। হাতের মধ্যে একটা গাছের শেকড় বাঁধা। আমি বললাম, তোর কি হয়েছে, এমন অবস্থা কেন, শরীর কি অসুস্থ? বলবো বন্ধু, তুই চেয়ারে বস। এত ব্যস্ত হোস না, কি হয়েছে বল। আজকে তুই আমার সাথে এক জায়গায় যাবি, সেখানে গেলেই বুঝতে পারবি সব। কোথায় যাব এখন? বাবা ক্ষেত থেকে আসলেই যাব। জাহিদের বাবা ক্ষেত থেকে চলে আসলো। তারপর ঠিক সন্ধ্যের আগ মুহূর্তে তিনজনে একটা অটোরিকশায় চড়ে একটা বাড়িতে চলে আসলাম। বাড়িতে একটা মাজার আছে। মাজারের পাশে বড় একটা জটাধারী চুলের লোক বসে আছে। দেখেই বোঝা যায় সাধু বা কবিরাজের গোছের মানুষ সে। লোকটাকে সালাম দিয়ে জাহিদকে সামনে বসানো হলো। তারপর লোকটা একটা কাপড়ের ভেতর থেকে তসবি বের করে কি যেন বিড়বিড় করে পড়তে লাগলো। কিছুক্ষণ পর কবিরাজ বলল, তোরে কোনো এক পেতনি দেখা দিছে। সে তোর কাছে তোর হাতের মাছটা চাইছিল। সে ওই তেঁতুল গাছে থাকে। হ্যাঁ, আমার সাথে এমনটাই ঘটেছে। তুই তারে মাছ না দিয়েই একটা দৌড় দিছিলি। সে কারণে সে তোর ক্ষতি করার জন্য তোর আশেপাশে আছে। তোরেও ছাড়ব না। লোকটি যেন সবকিছু আগে আগেই বলে দিচ্ছিল। জাহিদও সেটা স্বীকার করে নিচ্ছিল। লোকটি এগুলো কিভাবে বলছে, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তার থেকে বেশি অবাক হচ্ছিলাম জাহিদের সাথে ঘটা ঘটনা বিবরণ শুনে। ঘটনাটি পুরোপুরি শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছিলাম পরীক্ষার টেনশনে জাহিদের মাথায় সমস্যা হয়েছে। পরে জাহিদের কাছ থেকে পুরো ঘটনাটি শুনি। আমি আর বাবা সেদিন বিকেলে আমাদের পুকুরে মাছ ধরি। পুকুরে আমার দাদা মাছের পোনা ছেড়েছিল, তাই মাছ ধরার পর অর্ধেক মাছ তার বাড়িতে দিতে যাই। আমাদের বাড়ি থেকে 5 মিনিট হেঁটে গেলেই আমার দাদার বাড়ি। মাছ ধরে গোসল করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তখন একটা বড় গামলায় মাছগুলো নিয়ে যাচ্ছিলাম। দাদার বাড়ির দিকে যাওয়ার পথে একটা খালি ভিটার কাছে মস্ত একটা তেঁতুল গাছ আছে। ওই গাছটা অনেক পুরনো, শুনেছিলাম গাছের দোষ আছে। ওই গাছের কাছে আসতেই হঠাৎ শরীরে একটা বাতাস লাগলো। তারপর চোখ গেল তেঁতুল গাছের উপরে। দেখলাম সাদা কাপড় পরা লাল চোখের এক নারী আমার দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বলল, তোর হাতের মাছগুলো আমায় দিয়ে যা, যদি না দেস তোর অনেক ক্ষতি হইব। এমনটা দেখার পর আমার আত্মা যেন শুকিয়ে গেল। আমি কি করব ভেবে উঠতে না পেরে একটা দৌড় দিয়ে দাদার বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাই। আমার মাথায় অনেকক্ষণ পানি ঢালা হয়। আমার বাড়ি থেকে লোকজন আসে।
আমি বড় বড় চোখ করে গোংরাতে থাকি। শরীর আর মুখ কালো হয়ে যায়। বাড়িতে নিয়ে আসা হয় আমাকে। রাতের বেলার ঘুমের ঘোরে আমি যেন সেই তেঁতুল গাছের নিচে গিয়ে শুয়ে থাকি। কেউ যেন আমায় সেখানে নিয়ে যায়। আমি সেটা অনুভব করি, কিন্তু ফজরের আজানের আগে নিজেকে আবার বিছানায় পাই। সকালবেলা ঘুম থেকে উঠে শরীর অনেক দুর্বল হয়ে থাকে, যেন আমার শরীরে কোনো রক্ত নেই। অনেক দিন যেন কিছুই খাই না আমি। জাহিদের মুখে এসব শুনে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। এই যুগেও কি এমন ঘটনা ঘটে? মনে হচ্ছিল ও পাগল হয়ে গেছে বা পরীক্ষার ভয় এমন আবোল তাবোল বকছে। রাতে ঘুমিয়ে আছে জাহিদ। রাত তখন ৩টা। ওর মা কি মনে করে যেন জাহিদের রুমে আসে, কিন্তু এ কি, রুমে জাহিদ নেই। তারপর ভাবলো হয়তো টয়লেটে গেছে, কিন্তু সেখানেও দেখতে না পেয়ে তিনি চিৎকার করে ওঠেন। তার চিৎকার শুনে জাহিদের বাবা ও বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসে। সবাই মিলে বাড়ির চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও জাহিদ নেই। এরপর খুঁজতে খুঁজতে তারা সেই তেঁতুল গাছের কাছে আসে। তারপর জাহিদের মার চোখ যায় তেঁতুল গাছের উপরে। সে দেখতে পায় তেঁতুল গাছের ডালে জাহিদ ঝুলছে। এটা দেখে সকলে হতবাক হয়ে যায়। এত মোটা গাছের ডালে জাহিদ কিভাবে উঠল, আর এত রাতে কেনই বা গাছের ডালে ঝুলে আছে? এইটা দেখে সবাই ভয় পেয়ে যায়। জাহিদকে গাছ থেকে নিচে নামিয়ে আনা হয়। তারপর যেন হঠাৎ জাহিদের ঘুম ভেঙে যায়। সে বলে, আমি এখানে কেন? এত মানুষজন কেন? কি হয়েছে আমার? আমি তো আমার রুমে শুয়েছিলাম। এইটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। জাহিদকে বাড়িতে আনা হয়। সকালবেলা আমি ওদের ফোন পেয়ে বাড়িতে চলে আসি। এসে দেখি জাহিদ খাটে শুয়ে আছে। শরীরে যেন একটুও সজীবতা নেই আজ। মনে হচ্ছে কেউ যেন শরীরের সব কটা রক্ত চুষে খেয়ে ফেলেছে। লিকলিকে হয়ে গেছে পুরো শরীর। একজন ডক্টরের পরামর্শে স্যালাইন দেওয়া হয়েছে, কিন্তু এতেও কোনো উন্নতি হয়নি। বিকেলে জাহিদ আমাকে তার হাতের শিরা দেখালো। দেখলাম ওইখানে দুটো ক্ষতের চিহ্ন, যেন দুটো ধারালো দাঁত ও শিরার উপরে কামড়ে দিয়েছে। জাহিদ বলল, রাতে আমি শোয়ার পর গভীর রাতে কাউকে আমার পাশে অনুভব করি। কেউ যেন আমার পাশে শুয়ে আছে। মাঝরাতে আমায় তুলে নিয়ে ওই গাছের উপরে রাখে। সব রক্ত যেন চুষে খাচ্ছে আমার। ওই গাছের পেতনিটাই আমায় শেষ করে দিচ্ছে। আমি হয়তো বেশি দিন বাঁচব না রে। জাহিদের এমন কথা শুনে নিজের চোখ দিয়ে অজান্তে পানি চলে আসছিল। সামনে পরীক্ষা, কিন্তু ওর এমন অবস্থা দেখে সত্যিই অনেক খারাপ লাগছিল। বিকালে সেই কবিরাজের কাছে আবার নেওয়া হলো। কবিরাজ তার শক্তি প্রয়োগ করে সব যেন এমনিতেই বুঝে গেলেন। তারপর বললেন, এ ভীষণ তেজি পেতনি, কারো কোনো ক্ষতি করে না, কিন্তু একবার যার উপরে বদ নজর দেয় তারা একদম শেষ কইরা ফেলে। বংশ পরস্পরায় ওদের বাস ওই তেঁতুল গাছে। ওদের পূর্ব বংশধররা প্রাচীনকালে মানুষের ক্ষতি করলেও এখন কারো ক্ষতি করে না। পেতনিটা অনেক ক্ষিপ্ত হইছে, ওর সাথে কথা বলে সব কিছু মিটমাট করতে হইব। কবিরাজ মশাই, কিছু একটা করেন। আমার পোলাটা শেষ হয়ে যাইতাছে। শরীরে যেন একটুও রক্ত নাই। কাল রাত 1টায় আপনাকে বাড়িতে যাবো। পেতনিটার সাথে কথা বলার উত্তম সময় মাঝরাত। আপনারা কিছু শুকনা মরিচ আর নিমের ডাল রেডি করে রাখেন, বাকিটা আমি দেখবো। পরের দিন ঠিক রাত 1টায় কবিরাজ মশাই জাহিদের বাড়িতে আসেন। আমিও সেদিন ওই বাড়িতে ছিলাম। কবিরাজ জাহিদকে তেঁতুল গাছ তলায় নিতে বললেন। ওর শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে আমি কাঁধে হাত ধরে তেঁতুল গাছের তলায় নিয়ে যাই। তারপর কবিরাজ গাছের নিচে কিছু লাকড়ি জড়ো করে আগুন ধরায়। জাহিদকে কবিরাজের পাশে বসায়। কবিরাজ মনে মনে কি যেন পড়তে থাকে। তার হাতে রাখা শুকনো মরিচ আগুনে দিতে থাকে। তার হাতে নিম গাছের ডাল। অল্প কিছুক্ষণের মধ্যেই চারপাশ ঝাঁঝালো গন্ধে ভরে গেল। কবিরাজ তার হাতের নিমের ডাল দিয়ে মাটিতে কয়েকবার বাড়ি দিলেন। তারপর তেঁতুল গাছের দিকে তাকিয়ে কি যেন বলতে থাকলেন। হঠাৎ দেখলাম জাহিদের শরীর কেঁপে উঠল। তেঁতুল গাছের দিকে তাকিয়ে ওর চোখ ভয়ার্ত আকার ধারণ করেছে, কিন্তু আমরা সেদিকে তাকিয়ে কিছুই বুঝতে পারছি না। পেতনিটাও হঠাৎ গাছের ডালে দৃশ্যমান হয়েছে।
যেটা কেবল জাহিদ আর কবিরাজ মশাই দেখতে পাচ্ছেন। পেতনিটা তার 2 পা গাছে ঝুলিয়ে বলতে লাগলো, কি সব পড়া দিচ্ছিস? এগুলো নেভা বলছি, আমার দম বন্ধ হয়ে আসছে। আগে বল, কেন এই নিষ্পাপ ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? ও আমায় মাছ খেতে দেয়নি। আমি এই গাছেই থাকি অনেক বছর ধরে, কখনো কারো ক্ষতি করি নাই, কখনো কারো কাছে কিছু চাই নাই, কিন্তু ওই দিন ও আমায় মাছ খেতে দেয়নি, তাই আমার খুব রাগ হয়েছে। ওকে আমি ছাড়বো না। তুই কি চাস বল? আমি ওর রক্ত চুইসা চুইসা খাবো। তুই যদি ভালোই ভালো ওকে ছেড়ে না দিস তাহলে তোর ব্যবস্থা আমি করব। এই বলে কবিরাজ আরও কিছু মরিচ আগুনে দিল। তারপর মন্ত্র পাঠ করে মাটিতে সেই নিম ডাল দিয়ে জোরে জোরে বাড়ি দিতে লাগলো। আমরা কেউই সেই পেতনিকে দেখতে পাচ্ছি না, কিন্তু কবিরাজের কথাগুলো শুনতে পাচ্ছি। মাটিতে নিম ডাল বাড়ি দিতেই সেই পেতনিটা গাছের মধ্যে ছটফট করতে থাকে। তারপর বলে, আর মারিস না আমায়, আমি ওকে ছেড়ে দিব, কিন্তু আমার একটা ইচ্ছা পূরণ করতে হইব। কি সেই ইচ্ছা বল? 1 হাঁড়ি তাজা মাছ আর একটা ছাগলের রক্ত এই গাছের নিচে দিতে হইব। এরপর থেকে আমি আর ওকে জ্বালাবো না কখনো। তবে তাই হবে, কিন্তু মনে রাখিস, এরপর যদি ওর কোনো ক্ষতি করিস তাহলে তোকে এই গ্রাম ছাড়া করব। পেতনির ইচ্ছা অনুযায়ী 1 হাঁড়ি তাজা মাছ আর একটা আস্ত ছাগলের রক্ত গাছের নিচে রাখা হয়। পরের দিন তেঁতুল গাছের নিচে গিয়ে দেখা গেল হাঁড়িতে একটাও মাছ নেই। পাত্রে দেওয়া ছাগলের রক্তটুকু কেউ চেটেপুটে খেয়ে ফেলেছে। কবিরাজ জাহিদকে একটা তাবিজ দেয়। এরপর কখনো রাতে অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু জাহিদ অনেক ভয় পেয়েছিল আর শুকিয়ে গিয়েছিল। কবিরাজ কিছু পরা পানি দেয় এবং অনেক গাছগাছন্তি দিয়ে একটা হালুয়া বানিয়ে দেয়, যেটা খেলে জাহিদের শরীরের ঘাটতি পূরণ হবে। এইভাবে 7 দিন চলে যায়, পরীক্ষাও চলে আসে। জাহিদ এখন মোটামুটি সুস্থ, তবে এতদিন এমন পরিস্থিতির কারণে পড়াশোনা করতে পারেনি, তাই অনেক চিন্তিত হয়ে পড়ে। আমি জাহিদকে সান্ত্বনা দিলাম, বললাম, তুই পরীক্ষায় পাশ করবি, টেনশন করিস না। পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, আমি অনেক ভালো পরীক্ষা দেই, কিন্তু জাহিদের গণিত পরীক্ষা খারাপ হয়। পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়, আমি বৃত্তি পাই, জাহিদও মোটামুটি একটা ভালো রেজাল্ট পায়। সেটা দেখে জাহিদ অনেক খুশি হয়, আমিও ওর খুশিতে আপ্লুত হয়ে যাই। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায় আগের মতো। জাহিদের বিজেপিতে চাকরি হয়। কয়েক মাস পর মাঝে মাঝে বাড়িতে আসে। ও এসেছে শুনলে আমি ছুটে যাই ওর বাড়িতে। আমি যদি নাও যাই ও আমাদের বাড়িতে ছুটে আসে। আমাদের বন্ধুত্বটা যেন আগের মতোই আছে। আজও অনেক দিন পর ও বাড়িতে এসেছে। এসেই আমাকে কল দিল, বন্ধু আমি বাড়িতে এসেছি, তুই বিকালে চলে আয়, বাড়িতে পিঠা বানানো হয়েছে, 2 বন্ধু অনেক দিন পর একসাথে খাবো। আমি বিকেলে ওদের বাড়িতে চলে আসি। 2 জন বন্ধু বসে গল্প করলাম, তারপর একসাথে গরম গরম পিঠা খেলাম। তারপর বললাম, বন্ধু সন্ধ্যা হয়ে গেছে, এখন তাহলে বাড়ি যাই, কালকে তুই অবশ্যই আমাদের বাড়িতে আসবি। দাঁড়া, গরম পিঠা খেয়েছিস, এইভাবে যাওয়া যাবে না, একটা ঘষি পকেটে করে নিয়ে যা, পথে কোনো বিপদ হবে না। আরে ধুর, এসব লাগে না, এগুলো এখন কেউ মানে নাকি? তুই না মানলেও আমি মানি। জাহিদ জোর করে আমার পকেটে একটা ঘষি ভরে দিল। আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যেতেই সেই তেঁতুল গাছটা চোখে পড়ল। সেসব পুরনো দিনের কথা মনে পড়তেই হঠাৎ ভয় লাগতে শুরু করলো। ভূত প্রেতে অবিশ্বাস করা মানুষটাও আজকে গাছের নিচে তাকিয়ে সাহস করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। চোখ গাছের দিক থেকে সরিয়ে সোজা হাঁটতে লাগলাম। কিছু দূর এগিয়ে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি জ্যোৎস্নার আলোতে তেঁতুল গাছটা যেন একটা পেতনির মতো দাঁড়িয়ে আছে আর আমায় ডাকছে। সকল সাহসকে হারিয়ে ফেলে বুকটা অজানা ভয়ে যেন কেঁপে উঠল।